মানুষ সবসময় জেতার জন্য বাঁচে না, আবার সবসময় হারার জন্য বাঁচে না। মানুষ মূলত বাঁচে বাঁচার জন্য। কিন্তু বিগত ফ্যাসিস্টের সময় অসংখ্য মানুষ ছিলেন যাদের কাছে শুধুমাত্র বেঁচে থাকাটাই ছিল মুখ্য, কারণ তারা নানাভাবে হয়েছেন জেল, জুলুম, নির্যাতন আর হয়রানির শিকার। তবুও তারা তুলে ধরতে পারেনি সত্যকে, বলতে পারেননি কোনো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই এসএটিভির এই প্ল্যাটফর্মে বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীর্ঘ জেল, জুলুম ও নির্যাতনের শিকার সাইকুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী। আমরা তার সাথে কথা বলবো, জানবো তার মুখ থেকে তার জীবনের সেই দুঃসহ কিছু স্মৃতির কথা। মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি শুরুটা করতে চাই যে আপনি তো বরাবরই আসলে আমরা যতদূর জানি যে নাস্তিকদের বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়চেতা এবং কোনো প্রকার অপপ্রচার ও নিন্দাবাদের পরোয়া করতেন না, এমনকি এখনও করেন না। অথচ আপনার বিরুদ্ধেই সন্ত্রাস বিরোধী আইনে ঢাকায় মামলা হয় এবং খুব সম্ভবত 2013 সালে আপনাকে বরগুনা থেকে গ্রেফতার করা হয় এবং অভিযোগ ছিল যে সন্ত্রাস বিরোধী আইন এবং ব্লগার রাজীব হত্যা, যেটা আসলে পুরা দেশব্যাপী একটি আলোড়ন সৃষ্টি করে, যে ব্লগার রাজীব হত্যা। তো এই বিষয়টিকে নিয়ে আপনি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে কথা বলেননি বা আমরাও আসলে আপনার মুখ থেকে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট পাইনি। তো আপনাকে গ্রেফতারের কারণটা কি, সেই পুরো গল্পটা আসলে আপনার মুখ থেকেই জানতে চাই। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনার মাধ্যমে, এসএটিভির মাধ্যমে গোটা বিশ্বের যারা যেখান থেকে দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি জুলাই যোদ্ধাদেরকেও স্মরণ করছি, যারা নিহত হয়েছেন বা যারা আহত হয়ে এখনও কষ্ট সহ্য করে যাচ্ছেন। সত্যি কথা বলতে কি, মানুষ তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য যুগে যুগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, চক্রান্তের আশ্রয় নিয়েছে। আমার জীবনটা এরকমই একটা বিষয় ছিল। আমি যখন হাতেমবাগ মসজিদ, ধানমন্ডি, এটা হচ্ছে ধানমন্ডি, পশ্চিম ধানমন্ডি, ওখানে হাতেমবাগ মসজিদ খতিব ছিলাম। এখানে মসজিদের কমিটির কিছু সমস্যা ছিল। আপনি এখনও গায়ে দেখবেন যে মসজিদের মাঝখানে দুটো বড় পিলার আছে। তো মসজিদে যেহেতু আমি খতিব আর আমার কথার একটা মূল্যায়ন ছিল, আমি যে কোনো বিষয়ে টাকা বললে অন্যদের মতো আমাকে খুব লম্বা বক্তব্য দিয়ে চাঁদা উঠাতে হতো না। আমি বলতাম যে এই কাজটা প্রয়োজন, এত টাকা দরকার, কে দিবেন? দেখা যায় এটা দিয়ে দিত। আচ্ছা। এরপরে আমি হঠাৎ দেখলাম যে মসজিদের মাঝখানে পিলার দুটোকে ওই যে স্টিল দিয়ে মোড়ানো হয় বিভিন্ন বড় বড় মার্কেটের, এরকম মোড়ালো। এটা তো মসজিদের জন্য শোভা পায় না, এটা মার্কেটের জন্য হতে পারে। এখানে ছবিগুলো দেখা যায়। তো আমি এটা নিয়ে আপত্তি করলাম যে মসজিদের টাকার জন্য আমাকে বলা হয় এবং আমাকে মানুষ ভালোবেসে টাকা দেয়। এটা কারা বলেছিল বা কারা করেছিল এই কাজ? মসজিদ কমিটির লোকেরা। আচ্ছা। এখান থেকে দ্বন্দ্ব মূলত। আর এই কমিটির লোকেরাই মূলত এখন আমাকে কিভাবে, আমার একটা জনপ্রিয়তা ছিল, আপনি হয়তো এটা জেনে থাকবেন, আমাকে একবার তারা বাদ দিয়েছিল। পরে ওই জুমাতে বিশাল হট্টগোল হয়, পুরো এলাকা আমার পক্ষে দাঁড়ায়। শেষ পর্যন্ত পরের জুমায় আমাকে আবার তারা উপস্থিত করে এবং ওই কমিটি ওখানে বিলুপ্ত করে দেওয়া হয়। এরপরে আমি যথারীতি ইমামতি করতে থাকি, কমিটি বিলুপ্ত করে দিয়েছিলাম। এটা বোধহয় বাংলাদেশের ইতিহাসে আমি ছাড়া কাউকে খুঁজে পাবেন কিনা জানি না যে কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। আমি গেলাম হজে যাওয়ার পরে এই ফাঁকে এরা করলো কি, আমি যাকে বদলি ইমাম দিয়ে গেছিলাম তাকে অপসারণ করে তার জায়গায় তারা নিজের একজন ইমাম নিয়োগ দিল এবং আমি যখন ফিরে আসলাম দেখলাম যে আমার বাসার সামনে পুলিশ নিয়োগ করা আছে। আচ্ছা। এইখান থেকে ষড়যন্ত্র শুরু। এরপরে ওই সময় দেখেন 13 সালে নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য আমি একা দিই নাই, অনেকেই দিয়েছে। আমার চেয়ে অনেক কঠিন বক্তব্য দিয়েছে, এরকম রেকর্ড আমার কাছে আছে। আপনি হেফাজতের সেই শাপলা চত্বরে বক্তব্যগুলো শুনেন, জি, সেখানে আমার চেয়ে অনেক কঠিন বক্তব্য দেওয়ার লোক ছিল। কিন্তু আপনার বিরুদ্ধে যে দুইটি কথা আমি শুরুতে বললাম, যে সন্ত্রাস বিরোধী আইন, যে মামলার বিষয়টি এবং ব্লগার রাজীব হত্যা, এই বিষয় দুটো যদি বলছি একটু। এখান থেকে মূলত সূত্র। জি। এরপরে
আমার ওই মসজিদে যেহেতু এসে দেখলাম আমি হজ থেকে এসে যে এখানে পুলিশ দিয়ে পাহারাদারি করা হচ্ছে, আর আমি চিন্তা করলাম যে এখানে জ্ঞানদান করে দরকার নাই। পরবর্তীতে আমি বসিলাতে নিজে একটা প্রতিষ্ঠান করি জমি কিনে। আচ্ছা, এরপরে চলতে থাকে, কিন্তু ওনারা দেখলো যে ওনাদের যে মুসল্লি যারা ছিল এরা এখন ওখান থেকে সব আমার ওখানে চলে যাচ্ছে, তারা চক্রান্তে লিপ্ত থাকলো। ইতিমধ্যে ব্লগার রাজীব হায়দার হত্যা হয়েছে, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে। জি, বইমেলার সময় খুব সম্ভব। অপরদিকে না, বইমেলার সময় না, এটা আবার অন্যটা। এটা রাজীব হায়দার ফেব্রুয়ারি মাসে তো বইমেলা চলছিল, 13 ফেব্রুয়ারি মাসে বইমেলা চলছিল। অভিজিৎ রায়ের সাথে না, ওইটাও ছিল, কিন্তু ওটা আমি জানি না, আসলে আমি এটা বুঝতে জানি না। আচ্ছা, রাজীব হায়দার কে বা তার পরিচয় কি, কবে নিহত হয়েছে, এটা আমার জানাই ছিল না। আপনাকে একেবারে আপনি পরিষ্কার বলি যে এই নিহত হওয়ার আগ পর্যন্ত আপনি কোনো বক্তব্যে দেখাতে পারে কেউ যে রাজীব হায়দারকে নিয়ে আমার কোনো বক্তব্য আছে, না, আমি তার নামও জানতাম না। নিহত হওয়ার পরে তার জিনিসগুলো আমি পত্রিকা থেকে, আমার ইনকিলাব পত্রিকা থেকে পড়ে তারপর দেখলাম যে এখানে এই বিষয়গুলো। তখন আমি মূলত একটা বই লিখছিলাম, এটা পরে, কিন্তু রাজীব হায়দার নিহত হওয়ার পরে। তো এরপরে যে ছেলেগুলো এটার সাথে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি জানি না এরা কারা, কিন্তু তারা বিভিন্ন জায়গায় নামাজ পড়তো, মাঝে মধ্যে আমার এখানে আসতো, যেহেতু ওদের মধ্যে অনেকের বাসা ধানমন্ডিতে, আর ধানমন্ডির বিভিন্ন জায়গার থেকে আমার এখানে লোক আসতো। তো আমি জানা নেই যে তাদেরকে কি স্বীকারোক্তি নিচ্ছে বা কি করছে। আমি 2013 সালে 11 আগস্ট জি, রমজানের ঈদের পরে বাড়িতে যাই। বাড়িতে গেলে আমাদের বাংলাদেশি সংস্কৃতি যা আছে আপনি জানেন যে একজন পরিবারের তো সবাই আর সব কিছু করে না। আমাদের পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ আমি, আমার গরিব ভাই বোন, আত্মীয় স্বজন যারা বা বিভিন্ন ওরা সবাই আসে, তো সাধ্যমতো যা পারতাম সহযোগিতা করতাম। তো এভাবে আমরা সবাই একত্র হই। ঈদের পরের দিন আমার নিজেরই একটা বাসা আছে, একটা আমার জন্মস্থান হলো বরগুনা শহর থেকে দক্ষিণ দিকে 8 নম্বর ইউনিয়ন হেউলিবুনিয়া গ্রাম, আর ওখান থেকে আমি মা বাবার কবর জিয়ারত করে চলে আসছি বরগুনা শহরে। আমার একটা বাড়ি আছে এইখানে। মূলত আমি এবং আমার বড় ভাই মাস্টার আব্দুল জলিল দুজনের জমি কেড়ে নতুন বাড়ি করি। তো ওইখানে আমাদের আত্মীয় স্বজনকে সবাইকে দাওয়াত দিলাম, আচ্ছা, যাতে করে নতুন বাড়ি উদ্বোধন হয়, আত্মীয় স্বজনকে নিয়ে একটু খাওয়া দাওয়া হলো। হঠাৎ 11টার দিকে, দুপুরে খাওয়া দাওয়া 11টার দিকে কয়েকজন সিভিলে পুলিশ গেল, বলছে যে আপনারা এখানে হরতালে আগামীকাল হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড করবেন বলে পরামর্শ করছেন, এই গোপন তথ্য আছে আমাদের কাছে। আমি বললাম যে এটা আমার বাড়ি। আপনি দেখবেন মামলার কপিতে আমার বাড়ি উল্লেখ করে নাই, উল্লেখ করছে কি মাস্টার আব্দুল জলিলের বাড়ি। জি, মাস্টার আব্দুল জলিল আমার বড় ভাই, তার জমি ওখানে অল্প, আমার জমি বেশি। মানে ওইটাতে কি জঙ্গি আস্থানা হিসেবে তারা, আমি বলতেছি এটাকে। জি, তো এখানে মাস্টার আব্দুল জলিল বরগুনার একজন জনপ্রিয় মাস্টার। আর আমিও আপনাকে বলে রাখি, বরগুনার কেন্দ্রীয় যে মসজিদ, বড় মসজিদ বলতে একটাই, বরগুনা শহরের সবচেয়ে বড় মসজিদ, কসাই মসজিদও বলে, কেন্দ্রীয় মসজিদও বলে, আমি ওখানে দীর্ঘদিন খতিব ছিলাম। কাজে সেই হিসেবে বরগুনারও আমি একজন জনপ্রিয় লোক। আমি ওখানে যখন পুলিশ গেল, আমি বললাম যে আমার তো এটা বাড়ি, আর এরা সব আমার ভাই বোন আত্মীয় স্বজন সব এখানে আছে। তো এইখানে হরতালে নাশকতামূলক হামলা করে আমরা পরামর্শ করব, এই তথ্যটা আপনাকে কে দিল? এছাড়া আগামীকাল যে হরতাল, তাও তোমার জানা নাই। হরতালের খবর রাখে কারা? যারা রাজনীতি করে। আমি যে একজন শিক্ষক, আমি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস এবং সাইকোলজি ছিলাম, ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া রহমানিয়া, ওটার একজন সিনিয়র মুহাদ্দিস। এছাড়া আরও অনেক মাদ্রাসা মসজিদে আমি কাজ করতাম। তো আমি বললাম যে আমি এখানে রাজনীতি করি না, আসছি বাড়িতে। তো বাড়িতে এসে ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে কি কেউ সন্ত্রাসী কাজে, কি ওই যে নাশকতা কাজ করার জন্য, হরতাল নাশকতা করার জন্য কেউ বসে নাকি? না, তারপর আপনাদের থানা যেতে হবে। আপনি দেখবেন ওই সময় আমার সাথে আমার 3 ভাই বড়, জি, 3 ভাইয়ের যে ছেলেগুলো ছিল, বাচ্চারা, ভাতিজা ভাগনা আত্মীয় স্বজন, ওখানে সবই কিন্তু আমার আত্মীয় স্বজনই। সবাইকে একটা লাইন ধরে নিয়ে গেল। সেই দৃশ্যটা আপনি দেখবেন, ছবিতে আছে ওটা। আচ্ছা, নিয়ে গেল। নেওয়ার পরে এখন দেখলো যে না, এই মামলা দিয়ে তাকে ফাঁসানো যাবে না। লাস্টে মামলা দিল ডিজিটাল আইনে। তখন ছিল কি যেন, কি ধারা ছিল যেন একটা,
ওই যে ডিজিটালের যে 52 জি। ধারা এরকম কিছু, যেটা নিয়ে পরবর্তী জি, অনেক জি। লেখালেখি হয়েছে, এই ধারায় সর্বপ্রথম মামলা দেয়। তো যাক, এটা একটা সাধারণ মামলা, সাইবার ক্রাইমে। সাইবার ক্রাইমে। হ্যাঁ, জি তো আমি বললাম যে গ্রেফতার করা হলো হরতালে নাশকতামূলক হামলা করবে, এই তথ্য এদের কাছে আছে, গোপন সূত্রে পাওয়া, আর মামলা দিল ডিজিটাল আইনে। আচ্ছা, গেল। এরপরে আমাকে ওই রাতে রিমান্ডে নিয়ে আসে। রিমান্ড মঞ্জুর হয়, তখন আমি আদালত আমাকে উঠাই নেয়। শুনলাম 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে। জি আমাকে গাড়িতে রাত্রে উঠে নিয়ে গেল ঢাকাতে। আমি ডায়াবেটিস রুগী, ঢাকাতে নিয়ে ডিবি অফিসে নিয়ে গেল। তো সেখানে চোখ বেঁধে, এখানে একটু কথা আমি বলি দিই, প্রথম যখন আমাকে বরগুনা জেলে ঢুকানো হলো, আমি আগেও বলেছি বরগুনার বড় মসজিদের আমি একজন সম্মানিত খতিব ছিলাম। এছাড়া বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা আমি সাইকুলে দিচ্ছিলাম, দক্ষিণ অঞ্চলের যেটা অত্যন্ত পরিচিত জায়গা। আমাকে যখন নিয়ে ঢুকালো, তো এই যে ওদের অফিস যেখানে নাম টাম লেখে, সেখানে আমার সঙ্গে যে পুলিশ অফিসার ছিল, তো তাকে বসতে চেয়ার দিল। উনি তো আমাকে চিনে আসলে, এখন যে কারণে হোক মামলা কেন হচ্ছে এটা ওনারাই ভালো জানেন। উনি বলেন, হুজুর আপনি বসেন এখানে। ডেপুটি জেলার চিৎকার মেরে বললো, কি ওনাকে কেন বসতে দিলেন, উনি আসামি। আপনার কথা বললেন। হ্যাঁ, জি মানে আমার কাছে এত কষ্ট লাগলো যে আমি তো বরগুনা আমার বাড়ি, এরপরে আমি এইখানে মসজিদের খতিব ছিলাম, সবাই জানে এটা, তো আমাকে কেন বসতে দেওয়া হলো সেই জন্য ওনাকে এত তিরস্কার করলো। তা আমি ওনাকে বললাম যে না, আপনি বসুন, আমার বসা দরকার নেই। এরপরে জেলখানে নেওয়ার পরে আমাকে নিয়ে গেল কোথায়, বরগুনা জেলের ভিতরে একটা ফাঁসির সেল আছে, ওখানে একটা একতলা বিল্ডিং, একতলা বিল্ডিংয়ের ভিতরে 4টে সেল আছে। এই সেলগুলোর সামনে আবার একটা হলো ছোট একটা দরজা, এরপরে আবার সামনে গিয়ে 3টা দেওয়াল আছে, মাঝখানে আরেকটা দরজা, এরপরে ওই বিল্ডিংটার চারপাশে আবার আরেকটা দেওয়াল আছে, অর্থাৎ জেলখানার ভিতরে একটা আরেকটা জেল, জেলখানা। এবং এটা খুব কঠিন জেল। তো আমাকে নিয়ে একটা সেলে ঢুকানো হলো। তখন দেখলাম যে অন্য সেলগুলোতে খরগোশ ছিল, খরগোশের খাবার টাবার আছে, 4-5টা খরগোশ কোনো ছিল। মানুষ বা আসামি না না ছিল না, মানুষ তো ওখানে যেতেই পারে না। আচ্ছা। আমি তখন দেখলাম যে খরগোশগুলোর যে যত্ন আছে আমার ওটাও নাই। তো আমি তখন ওইখানে এক জেল কর্তৃপক্ষের একজনকে বললাম যে দেখো, আমি শুনেছিলাম হিউম্যান রাইটস, তোমরা আমাকে হিউম্যান দরকার নাই, আমাকে অ্যানিমাল রাইটসটাও দাও। এই খরগোশগুলোর যে অধিকার আছে ওরা মাঝে মাঝে বের হয়, আমার ওখান থেকে বের হওয়ার সুযোগ নেই। খরগোশগুলো যখন রৌদ্র উত্তপ্ত হয়ে যাবে, বিল্ডিং একতলা বিল্ডিং, কোনো দরজা জানালা কিচ্ছু নাই, ওই উপর থেকে একটু ভেন্টিলেটার ছোট, ওখান থেকে কোনো রকম একটু বাতাস আছে, আর যেহেতু 3টে দরজা সামনে, পুরা গরমে উত্তপ্ত হয়ে থাকে। আগস্ট মাসের সময় খুব গরমের সময় ছিল ওটা। তো আমাকে রাখা হলো, গরমে আমার চামড়াগুলো পুড়ে একেবারে ওই যে সাপের খোল যেরকম বদলে এরকম জি, বদলাতো। জি। তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়লে আমাকে সেবার জন্য 2-1জন বিডিআর, তখন বিডিআরদের কিছু বন্দী ছিল ওখানে, বিডিওর বিদ্রোহের আসামি যারা, তো আমার সাথে একজন এক রাত্রে ছিল ওই রুমে। পরে সে গিয়ে কান্নাকাটি করে বলছে যে আমার পক্ষে সম্ভব না, এই তো ওখানে কোনো লোকজন থাকতে পারে না। শেষ পর্যন্ত হাসপাতালের যে আপনার ডাক্তার ছিলেন ভদ্রলোক, উনি বললেন যে ওনার জন্য একটা ফ্যানের ব্যবস্থা করা যায় কিনা, জেলখানায় কিন্তু ফ্যানের নিয়ম আছে। তো ওনারা ব্যবস্থা করলেন না। শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শের কারণে বললো ঠিক আছে, একটা ফ্যান কিনে আনেন আপনারা। তখন একটা টেবিল ফ্যান বললো বাইরে রাখা যাবে, ওকে কিনে আনলো, গেটে পর্যন্ত আনার পরে আর ঢুকতে দেয় না। এরপর আপনাকে এই পরিমাণ মানে নির্যাতনের কারণ বা হচ্ছে আপনাকে এই সেলে রাখার কারণটা কি ছিল বলে আপনি মনে করেন? এটা একটা হচ্ছে কি, আমি আপনাকে এবং আরো একটি বিষয় একই সাথে জানতে চাই যে এটা শেষ করে নেই। জি। আসলে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। আপনি জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় ছিল। বিশেষ করে যখনই কোনো নির্বাচন হতো, নির্বাচনের পরক্ষণেই বিভিন্ন রকমের জনগণের ভিতরে ক্ষোভ আসতো। এই ক্ষোভটাকে কিভাবে নিরসন করা যায় বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, এর একটা বড় চক্রান্ত ছিল। এবং সেই চক্রান্তটা করার জন্য একজন বড় কিছু দরকার ছিল। আমাকে যখন ঢাকা নিয়ে যায়, তো তখন আমি বুঝলাম এই মামলার রাজীব হায়দার মামলা, যেটা আমি আসবো একটু পরে,
রাজীব হায়দার হত্যা মামলা আমরা রাজীব হায়দারের ওই বিষয়টা আসবো, আপনার নির্যাতনের বিষয়গুলোও আসবো। তার সাথে আরো একটি প্রশ্ন আমি যোগ করতে চাই যে আপনার বিরুদ্ধে যে ফ্যাসিস্ট সরকারের কথা বললেন, আরেকটি অভিযোগ, বড় একটি অভিযোগ ছিল যে আল কায়েদার সাথে সংশ্লিষ্টতা, কিংবা হচ্ছে আপনি আনসারুল্লাহ বাংলা টিমের হচ্ছে আধ্যাত্মিক প্রধান। আমরা এই বিষয়টাও জানবো, তার আগে যাব একটি ছোট্ট বিরতিতে। আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে এসে আমরা আপনার মুখ থেকে কথাগুলো জানতে চাই। ঠিক আছে দর্শক, কথা বলার এই পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমার সাথে কথা বলছিলেন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী। বিরতিতে যাবার আগে আপনার কাছে যেটি মূলত জানতে চেয়েছিলাম যে আপনি আসলে আপনার বিরুদ্ধে যে ফ্যাসিস্ট সরকারের যে অভিযোগটা ছিল, এই বিষয়টা একটু আপনার মুখ থেকে পরিষ্কার হতে চাই আমরা। পাশাপাশি হচ্ছে আপনার এই নির্যাতনের বর্ণনাগুলো দিচ্ছিলেন, সেই বিষয়টাও জানতে চাই। বিষয়টা হচ্ছে যেটা বললাম যে হাতেমবাগ মসজিদে থাকা অবস্থায় একটা ঘটনা ঘটেছিল। জি, সেটা হলো, আমি শুরুতেই বলেছিলাম যে আমি ইসলামের মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম। ঘটনাক্রমে আপনারা জানেন যে শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিল মন্দিরে গিয়ে, যে দুর্গা দেবী সম্পর্কে। আচ্ছা। তো মূলত ওই সময় আমি এটার বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম যে আপনি যেই কথাটা বললেন, এটা ইসলামের দৃষ্টিতে মক্কার কাফের মুশরিকদের আকীদা হচ্ছে ভালো ছিল, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। হ্যাঁ। জি। তো সেইটা আমি ওই কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছি। এখানে যুবলীগের একজন সদস্য আছেন, গিয়াসউদ্দিন নাম, ওনার মূল বাড়ি মেহেন্দিগঞ্জ, মসজিদের সাথেই তার বাসা। ওই লোক খেপে গেল এবং সে বলল যে আমার এই 5 তলা বিল্ডিং যদি বিক্রি করেও হয় তুমি দেখে নেব। মূলত এই লোকটাই একেবারে সরকার উচ্চ পর্যায়ে পর্যন্ত আমার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত নিয়ে লাগাইলো। তা আমার কাছে মনে হচ্ছে যে এই পুরা নাটকের পিছনে 1 নম্বর কারণ হচ্ছে এটা। আচ্ছা। 2 নম্বর হচ্ছে ওই সময় সরকারও চাচ্ছিল যে ওই যে সর্প হয়ে দংশন করো, ওজো হয়ে ঝাড়ো, মানে বাংলাদেশে সন্ত্রাস আছে, জঙ্গি আছে, এটাকে প্রচার করে আবার আমরা এটা দমন করতে পারি, এরকম একটা বড় নাটক সাজানোর, এটা বহির্বিশ্বকে দেখানোর জন্য। আচ্ছা। এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে, এবং এটা বাস্তব আমার কাছে মনে হচ্ছে। আমি আপনাকে বলবো অনেকগুলো কারণ ছিল। আমি যখন ঢাকাতে, আমাকে রিমান্ডের বরগুনাতে নিয়ে গেল, ঢাকাতে ডিবি অফিসে তখন 2টা রুম আছে, আমাকে ওই রুমের ধারে কাছেও যেতে দিচ্ছিল না। আমাকে এইখানে রাখে, আবার যখন ঢুকায় তখন ওইখানে পুলিশ আড়াল দিয়ে রাখে। আমি বুঝতেছিলাম যেখানে কোনো রহস্য আছে। পরে একজন বন্দীকে জিজ্ঞেস করলাম যে ওই পাশে কে আছে, তো বললো ওই পাশে জুন্নুন শিকদার নামে একজন লোক আছে। জুন্নুন শিকদার? হ্যাঁ। আচ্ছা। মূলত এই ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার জি, যারা আসামি, মূলত যাদেরকে ধরা হয়েছে, তারা মূলত আমার কেউ না, এরা জুন্নুন শিকদারের সাথে পরিচিত ছিল। এবং রানা নামে একজন ছেলে, মূলত তার পরামর্শে এরকম কাজ সংগঠিত হয়েছে। এইটা হলো মূল কথা। ওরা দেখলো জুন্নুন শিকদারকে যদি এখানে পেঁচানো হয়, এই মামলাটা বড় করা যাবে না। তো তখন জুন্নুন শিকদারকে আড়াল করলো, ওকে এদের সাথেও না, আমার সামনে আনা মানে প্রকৃত অপরাধীকে আড়াল করে আপনাকে প্রকাশ্যে আনা হলো। মানে বিষয়টা আমাকে এরকম। বলছে, পরিষ্কার বলছি এটা। তবে নিবারণ চন্দ্র বর্মন, এই মামলার যে আইও, সে বলল দেখেন আমরা জানি এই ঘটনা কারা ঘটাইছে, এটা কার পরামর্শ হয়েছে, এগুলো আমরা জানি, কিন্তু ওটা বললে এই মামলা বড় করা যাবে না, আমরা এটাকে বড় করতে চাচ্ছি, তো এটার জন্য আপনাকে দরকার। সে আপনার সামনে প্রকাশ্যে স্পষ্ট বলেছে, ওরা অনেক কথা আমার সাথে স্পষ্ট বলতো। আচ্ছা। আপনি নিবারণ চন্দ্রকে যদি এখনো পাওয়া যায় জিজ্ঞেস করবেন, তো সে করতো কি, আমাকে নিয়ে ছেড়ে দিত, কারণ সে জানে যে আমি কিচ্ছু না। সে হাসায় বলতো, আমাকে প্রথম বরগুনা রিমান্ডে আনার পরে দিল আমাকে কাশিমপুর জেলে, ওখান থেকে আমাকে নিয়ে গেছে 2 জন পুলিশ, মাত্র 2 জন পুলিশ। আচ্ছা। তো তারপরে বিভিন্ন জায়গায় বাসে নিয়ে গেছে আমাকে। আমি পেশাব করতে পরে ঘুমিয়ে রয়েছে, আমি ইচ্ছে করে পালাই যেতে পারতাম না, আমার জন্য পালাই যখন ব্যাপারই ছিল না, কিন্তু আমি পালাই নাই। বরগুনা জেলায় যখন নিয়ে গেল, তখন যেহেতু নাটকের সাথে জড়িত ওরা, বরগুনার যে দারোগা তৎকালীন, কি জানেন নাম একটা। আপনি জেলে ছিলেন মোট কতদিন? আসতেছি তো, এরপরে আমি এই কথা শেষ করি নাই যে এখানে একটা বড় রহস্য ছিল। মূলত এইটাকে দেখাইয়া বিশ্বের পশ্চিমা দেশগুলোর একটা সমর্থন আদায় করা। কারণ যখন বাংলাদেশ সরকারের, ওই সময় আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা যখন একেবারে শূন্য কোঠা চলে গেছিল, বিশেষ করে নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছিল, জি, সেই সময় তাদের প্রয়োজন ছিল এই পশ্চিমাদের
দৃষ্টি আকর্ষণ করা, তাদের সমর্থন আদায় করা, এবং সেই জন্য সে দেখালো যে বাংলাদেশে এই জঙ্গি আছে, এই অমুক আছে তমুক আছে। এর জন্য ওরা পাইলো আমাকে, যেহেতু ওই যে হাতেমবাগ থেকেই একটা গন্ডগোল ছিল। এবং ওই সময় থেকে কি আপনার নামে যে কথা ওই সময় থেকে আপনাকে আমি বলি যে ওই পরে আমাকে এর পরে মামলা দেওয়া হচ্ছে কিন্তু, এবং ওই তকমাও দেয়া হলো আপনাকে কি ওই হ্যাঁ সময় আমি বলি এরপরে মোহাম্মদপুর থানা আমার নামে 2টা মামলা হলো। জি। একটা হলো আবার একটা ডিজিটাল মামলা, ডিজিটাল মামলা একটা আছে 57 ধারাটা মনে পড়ছে এখন, ডিজিটালের 57 ধারা, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। এই ধারায় আরেকটা মামলা দিল, এবং একটা মামলা দিল সন্ত্রাস বিরোধী আইন মামলা। আচ্ছা, সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা দিল কিভাবে? কোন দোকানে সাইফুল্লাহ নামে করে একটা লোকের দোকান, সেই দোকানের থেকে 2জন লোক গ্রেফতার করছে, সেখানে নাকি ওরা আমার লোক নাকি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে দোকানের মালিক যে, সে জানবে তার কর্মচারীরা কি করে না করে। দোকানের মালিককে গ্রেফতার করে নাই, দোকানের মালিককে সাক্ষ্য বানায় নাই মামলা। আপনি দেখেন এই মামলাটা, মোহাম্মদ প্রসাদ 2টা মামলা করেছে, একই বর্ণনা, একই লেখা, সব কিছু, 2টা মামলা করলো। এর মধ্যে যার দোকান থেকে এই ঘটনাটা ঘটলো দেখাইলো যেটা, যে এই দোকানের থেকে 2জন লোক গ্রেফতার করা হয়েছে, তাদের কাছে হ্যান্ডকাপ পাওয়া গেছে, এই পাওয়া গেছে, সেই কেউ আছে, বই পাওয়া গেছে। তো দোকানদারকে তো হয়তো গ্রেফতার করবে বা আসামি বানাবে, নয় সাক্ষী বানাবে। এবং আমরা যতটুকু জানি যে আপনাকে একটি মামলায় বিগত 6.5 বছরে আপনাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে কমপক্ষে 50 দিনের মতো, কিন্তু আমরা যতদূর জানি যে একদিনও রাষ্ট্রপক্ষ থেকে একজন সাক্ষীও আসেনি। আপনাকে আমি এটার কারণ কি বলে আপনি মনে করেন? ওই যেহেতু আপনাকে আমি আরো একটা রহস্য বলি, জেলখানায় যখন আমাকে ঢুকানো হলো, কাশিমপুরে দেওয়া হলো, আমাকে কাশিমপুরে রাখা হলো এমন একটা জায়গায় যেখানে 3টা বিল্ডিং ফাঁকা। কাশিমপুর জেলটা হচ্ছে হাই সিকিউরিটি জেল, যেটা একদিকে 6টা বিল্ডিং, হিমেল, তমাল, ভাওয়াল, গাজী, চন্দ্রা, এইটা হলো এক লাইনে। জি। আর একটা হলো নীলগিরি, এটা হলো মাঝখানে। আর এই দিকে 3টা বিল্ডিং, শতাব্দী, শৈবাল, সৈকত, এই 3টে বিল্ডিং তখন পুরা খালি। কবুতর, হাজার হাজার কবুতর আছে, কবুতরের পায়খানায় মানে পুরাই হয়ে গেছে। ওইখানে আমাকে রাখলো মাঝখানে বিল্ডিংটায়, তাও আবার আড়ালে, যাতে করে আমাকে কেউ দেখতে না পারে, আমি কাউকে দেখতে না পারি। আমার খাবার দেওয়ার জন্য একজন লোক দিল, ওটা হলো একটা ডাকাতি মামলার আসামি। পুলিশ তাকে ধরে কানে থাপ্পড় মেরে কান বয়রা করে ফেলেছে। এই লোকটাকে দিল, এই লোকটা টাইম মতো এনে খাবারটা দিয়ে আমার রুমে চলে যেত, না কোনো কথা শুনে, না কিছু পড়াশোনা। আপনাকে ওই সময় কি কি নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে? নির্যাতন তো আসলে অনেক লম্বা ইতিহাস। এখন আমাকে মতো রিমান্ডে অনেকবার নিচ্ছে, আপনি তো জানেন কিনা, আমাকে রিমান্ডে নেওয়ার জন্য, স্বীকারোক্তি আদায় করার জন্য এরা বারবার মামলা দিচ্ছে। মানে একটা মামলা এটা বলেন, তাহলে আমরা মামলা দিব না, না বললে মামলা আরো দিব। ওই সময়কে আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু বিশেষ বা উল্লেখযোগ্য কোনো স্মৃতি বা ঘটনার কথা মনে আছে কিনা? মানে এটা হচ্ছে কি, আপনাকে এখন সবগুলো বলতে গেলে জি, এই জন্য আমি বিশেষ এই যে আয়নাগরের তথ্য সর্বপ্রথম আমি দিয়েছিলাম আদালতে, যে এইভাবে নির্যাতন করা হয়, এ ব্যাপারে আপনার আদালত বিশ্বাসই করে না। তখন আবু সাইদ নামে একজন বিচারক ছিলেন, তখন এই বলগা রাজীব হত্যা মামলার যে আসামি, বিচারক। জি। ওনাকে আমি আদালতে, সেখানে অনেক বড় বড় উকিলরা ছিল, সবার সামনেই বলেছিলাম যে বাংলাদেশের কারাগার একটা না, অনেকগুলো কারাগার আছে, আপনারা এইগুলো নির্যাতনটা কিভাবে হয় এটা দেখেন। আপনি এই উত্তরা 3 নম্বর সেক্টরে, ওখানে একটা আমি বল ওই এলাকাটা পরিচিত, তো ওখানে যখন নেয় তখন আমি ওই যে চোখ তো বাঁধা, তো বুঝতেছিলাম যে আমাকে এখানে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে ওখানে পায়ে তো বেরি লাগানো, পাও বাঁধা, তারপরে আপনার ওই যে হাতে হ্যান্ডকাপ লাগানো, তারপরে চোখ কালো দিয়ে বাঁধা। ওখানে কোনো সাউন্ড নাই, কথা নাই, মানে এরকম, মানে বুঝতেছি আমাকে উপরে মনে হচ্ছে সিঁড়ি দিয়া। এরপরে নিয়ে গেল, চোখ বাঁধা ছিল, চোখ বাঁধা, আর ওরাও কোনো কথাবার্তা বলছে না, মানে এরকম একটা আওয়াজ হয়। তো সেই দিলে যা বুঝতেছি অন্য একজন পথ দেখাই দেয়, কোথায় নেবে আর কি। তো এরকম আমাকে প্রথম নিল এক জায়গায়, সেখান থেকে নিয়ে আবার উপরে তুললো, এরপর একটা রুমে রাখলো, হাতে হ্যান্ডকাপ লাগানো, পিছনে হ্যান্ডকাপ লাগানো। এরপর রুমের ভিতরে কোনো বাতাস কিচ্ছু নাই, এমনকি যে বাথরুমে একটা আছে, লোটাও নাই, পানি একটু হালকা হালকা পরে, যখন বাথরুমে প্রয়োজন হবে তখন বলতে হবে ওদেরকে, বললে হ্যান্ডকাপটা ওই সময়ের জন্য এক হাত খুলে দিবে, আবার হ্যান্ডকাপ লাগাই দিবে। তো এরকমভাবে নিয়ে যাওয়া হলো একটা। আর ওখানে অনেক কাহিনী আছে, মানে সবগুলো বলতে হবে, লজ্জার ব্যাপার আছে এখানে অনেক। তো এতটুকু আমি বলি যে ওখানে অমানবিক কিছু কাহিনী আছে, অমানবিক যেটাকে বলে, এক কথায় অমানবিক।
এখানে আপনাকে মোট কতদিন রাখা হয়েছিল? আমাকে কয়েকবার নেওয়া হয়েছে এখানে, একবার না কয়েকবার। আচ্ছা। এবং এই দীর্ঘ সময়টাকে আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ না, করতে আমার পেরেছিলেন পরিবারের কিনা? তো বললাম যে আমার ওই সময় 4 ভাই আমি সহ, জি ভাতিজা ভাগনা, পুরুষ বলতে কাউকে রাখে নাই, সব গ্রেপ্তার করেছিল। শুধুমাত্র আমার ছোট ভাই আবুল বাশার, এ ছিল মূলত একটা কলেজের প্রফেসর, একেবারে বরিশালের বানারীপাড়া গ্রামে একটা কলেজ, ওখানে সে কলেজ আলিয়া মাদ্রাসা, আচ্ছা এখানে প্রফেসর ছিল। তো সে মূলত আমাদের খোঁজখবর নেওয়ার জন্য, মামলা দেখার জন্য একটু কাজ করত। তাকে গুম করা হলো। দেখেন, একটা জিনিস হচ্ছে যে গ্রেপ্তার করছে যারা, তারা তো জেলে আছে। আমার কারণে আমার এই বড় ভাইগুলো কৃষক, আমার বড় 2 ভাই কৃষক, একবার গ্রামের কৃষক, এখনও যদি আপনি দেখবেন বা খোঁজ নেবেন, একেবারে মানে গ্রামের খাস কৃষক। আমার বড় ভাই একজন হেডমাস্টার, সে বরগুনা শিক্ষক সমিতির একজন গুরুত্বপূর্ণ সদস্য, বেশ তার জনপ্রিয়তা আছে। এই লোকগুলো গ্রেপ্তার করলো, এমনি আমার মনে ব্যথা, আমাকে যা করে করুক, কিন্তু এই লোকগুলো আমার কারণে গ্রেপ্তার হয়ে গেল। আমাকে যখন বরগুনা জেলা আমাকে বেরি পরে রাখছে, জেলখানায় কোনো চোর ডাকাত ছিনতাইকারী কেউ বেরি পরে রাখে না। জেলের হয়তো কোর্টে আনার সময় বেরি পরায়, আবার খুলে রাখে। আমার এই পায়ে 2 পায়ে মোটা মোটা বেরি পরে রাখছে। এরপরে 7 মাস পর্যন্ত চলছে, আমার এই পা অচল হয়ে গেছে। আপনি দেখছেন লাঠি নিয়ে আমি আসছি, জি তো এই লাঠি ভোট দেয় কে জন্য, যে পায়ে ভর দিতে পারি না, 2 পাও অচল হয়ে গেছে। চিকিৎসা, আমার পাও 2 ফুলে গেছে, একেবারে এরকম ফুলে কয়েকদিন হয়েছে, 3 বছর মতো ফোলা ছিল, এই চিকিৎসাও নাই। এরপরে এমন ভীতিকর অবস্থা, জেল কর্তৃপক্ষ তো জানে না যে কি নাকি, তো এই ভীতিকর অবস্থা কারণে বাইরে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না। তো এরপরে যেটা বললাম যে আমার ছোট ভাইটাকে গুম করা হলো। আপনাকে আমি বলি, ওকে যখন শুনলাম যে গুম করা হয়েছে, এরপরে আমার আপনি খবরটা ভিতর থেকে কিভাবে পেয়েছিলেন? না, খবরটা ওই যে জেলখানার যে কারারক্ষী যারা, জি এরা আমাকে বলছে যে আপনার ভাই, ছোট ভাই কি বাইরে ছিল নাকি? হ্যাঁ, ছোট ভাই ছিল। আর সে তো আমাদের দায়িত্ব, ওরা চিনতো যে তাকে পাওয়া যাচ্ছে না। তখন আমি বুঝছি যে এটা তো নাটক করে, তো আমার জানাই আছে, ইতিমধ্যে তো আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। তো তাকে গুম করে রাখা হলো 6 মাস পর্যন্ত। তো 6 মাসের পরে হঠাৎ করে ও, ইতিমধ্যে আমার পাশে আবার একজন সন্ত্রাসী, ওকে আমার ওখানে যে একা রাখতো, যে মাঝে মধ্যে যাগো জেল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারে না, এরকম 2-1 জনকে আমার ওই বলকে রাখতো, যাতে করে ওদের একটু সংশোধন করা যায় বা নির্জন বসে রাখা যায়। তো এরকম একজনকে রাখলো। সে বলল যে সাহেব জানেন, আপনার ছোট ভাইকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল? এইমাত্র গত রাত্রে তাকে ফকিরাপুলের একটা হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তাকেও কি জঙ্গি হিসেবে? হ্যাঁ, তাকে দেখা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের, সে আমার বর্তমানে প্রধান। আচ্ছা, আপনার বর্তমানে উনি আধ্যাত্মিক প্রধান দায়িত্ব পালন করছেন। অথচ এই লোকটা একেবারে গ্রামে একটা কলেজের প্রফেসর, ইয়ং মানুষ, ওনার বউ সহ আসছিল। বউটাকে ওই যে লঞ্চ থেকে যখন নামার পরে বউটাকে নামাই দিয়ে বলছে যে সোজা বরিশাল চলে যাও। জিডিও নেওয়া নাই, পরে এই মামলা জিডি করা আছে, বরিশাল গিয়ে জিডি করছে, জিডি কপি আছে। এরপরে সেই বাসার ভাইকে গ্রেপ্তার করা হলো, আমার ছোট ভাইকে দেখা। আচ্ছা, এই যে আপনার পুরো পরিবারকে যে গ্রেফতার করা হলো আপনার কারণে, এবং এই যে জঙ্গি হিসেবে তারা আপনাদেরকে স্বীকৃতি দিল, তো ওই সময়টা আসলে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী, তাদের কি আচরণটা ছিল আপনার পরিবারের? ওই সময় তো আমাদের কেউ আসলে বাইরে নাই, সবই আমাদের ভিতরে ছিল। আমাদের যে তখন ধান পাকার সিজন ছিল, মেয়ে লোক ছাড়া কেউ ছিল না। ধানগুলো খেতে নষ্ট হয়ে গেছে না, এমনি পাড়া প্রতিবেশী তারা তো আমাদেরকে চিনে বা আমাদের একটা, সেটাই বলছি, তাদের আচরণটা কি? তারা এখন হয় কি, অনেকের চোখের পানি ঝরানো ছাড়া কিছু করার ছিল না। বিষয়টাকে এত ভীতিকর বানিয়ে রাখছিল যে কেউ আমার সাথে জিজ্ঞেস করতে গ্রেপ্তার করা হতো, আমাকে চিনে কিনা, বা চিনলেও গ্রেপ্তার করা হতো। এত ভয়ঙ্কর একটা জিনিস তৈরি করা হলো। তো বাসার ভাইকে শেষ পর্যন্ত এত নির্যাতন করছে, যখন মামলা দিয়ে তাকে ভিতরে দিল। দেখেন, কাশিমপুর জেলে, আপনাকে একটা খুব বলি, কাশিমপুর জেলে আমি আছি, এই জেলে তাকে দেওয়া হয়েছে আপন ভাই। শুনতেছি যে সে একটা অসহায়, পেট ফুলে গেছে, নির্যাতন, মানে মারা যাবে, তখন তাকে দেখানো হয়েছে। এত নির্যাতন করছে, খালি একটা কথা স্বীকার করার জন্য, তুই খালি বলবি যে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল আছে, জসিমুদ্দিন রহমানি আমার বড় ভাই, সেই দলের প্রধান, এটা আমি জানি, এতটুকু কথা বলবি, না তোর শেষ করে দেবো, ছেড়ে দেবো। তো আপনাকে আমি স্পষ্ট বলি, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল বাংলাদেশে অস্তিত্বই ছিল না, এবং এখনও নাই। আমি আদালতে এই কথা চ্যালেঞ্জ করেছি।
আদালতের সামনে দাঁড়াই বলছিলাম, সব আইনজীবীরা ছিল সেখানে। তাহলে এই নামটা কি ছিল বিগত সরকারের? আনসারুল্লাহ বাংলা টিম নামে আমি এক আদালতে এরকম বলছি, আপনি হুবহু কথাটা বলি, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে বলে আমার জানা নেই। আর আমার অজানা অবস্থায় যদি থেকেও থাকে, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আদালত যদি প্রমাণ করতে পারে, আমি বলছি এরকম, তাহলে আমাকে আর জেলখানা দরকার নাই। আদালতের সামনে একটা ক্রেন ঝুলাইবেন, ওই সাথে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখবেন, আর বলবেন জসিমউদ্দিন রহমানই আদালতে মিথ্যা কথা বলেছিল, সেই জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই জায়গা থেকে আবার বলি, এরপরে দেখেন এই কথার পরে আদালত এটাকে নোট করছে, তদন্তের জন্য দিছে। আপনি ওই রাজীব হায়দার হত্যা মামলার কপিটা দেখবেন, 281 বা 82 পৃষ্ঠা লেখা আছে যে এই মামলার আসামিগণ, এমনকি আসামি জসিমউদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বা গুরু বা আধ্যাত্মিক নেতা এক এক একটা বলতো ওরা, কারণ যার কোনো অস্তিত্ব নেই সেটা তো একটু থাকে না। এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এই জায়গা থেকে আবার আসবো, আমাদের সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। আমরা বিরতির পরে এসে আপনার থেকে আরো কিছু মূল্যবান কথা জানবো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যর্থ হয়েছে কথাটা খুবই। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরো একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী। আপনি বিরতিতে যাবার আগে আনসারুল্লাহ বাংলা টিম, যে বিষয়টা আমরা জানি আল কায়েদার সাথে সংশ্লিষ্টতা ছিল বলে বিগত ফ্যাসিস্টের সময় আমরা জানতাম, তো এই জায়গা থেকে আপনি বলছিলেন যে আদালতেও সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং আপনার কারণে আপনার পরিবারের অন্য ভাইদের অবস্থাও আসলে করুণ হয়েছিল, তারাও আসলে জঙ্গি খেতাব নিয়ে তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল। আপনার ছোট ভাইয়ের কথা বলছিলেন, তার শেষ পর্যন্ত কি হয়েছিল এটা যদি একটু সংক্ষেপে বলেন। আর ছোট ভাইটাকে এত অত্যাচার করা হয়েছে, যারাই তাকে দেখছে তারা খুবই তার জন্য, আমি শুনতাম কারারক্ষীরা এসে বলতো যে ওর পেট ফুলে গেছে, পিছনের রাস্তা দিয়ে রক্ত পড়ে, তো এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শেষ পর্যন্ত আমি একটু দেখতে চাইলাম। আপনাকে বলি, জেলখানার ভিতরে রাইটার থাকে, ওই যে কয়েদিদেরকে দায়িত্ব থাকে, তো এই হাসপাতালে যে রাইটার একজন বিডিআর, ওর নামটা হিন্দু কি নাম জানিয়েছিল, ওই ছেলেটা, আমি যে একটু মেডিকেলে গেছি নিজের সমস্যার জন্য, বলে আপনি একটু আপনার ভাইকে দেখে যাইয়েন, তো আমি তো আমার তো দেখতে দিবে না এরা। সে রিকোয়েস্ট করতে, একটা হিন্দু কিন্তু, সে রিকোয়েস্ট করছে যে জমাদার যে নিয়ে গেছে, যে একটু ওনাকে ওনার বাড়িটা দেখাই দিয়ে, ওর অফিসে এটা বাঁচবে না। আমি বললাম যে তাহলে একটু দেখা করে নিয়ে যান। এই জন্য আমার আবার ওর উপরে যে অফিসার, তাকে আমি বলছি, কিন্তু সে বলছে ঠিক আছে দেখা করে নিয়ে যাও। যেই ওই হাসপাতালের মোড়টা ঘুরছি, আমি বললাম তাহলে একটু বাইকটা দেখে যাই। না, আমাকে তো এরকমভাবে পারমিশন দেওয়া হয় নাই। তো ঠিক আছে, আমি এরপরে আর ওনার কথা বলি নাই। উনি বুঝতে পারছে যে আমি খুব কষ্ট পাইছি। পরে অনেক দূর আসার পরে কয় তাহলে আসেন একটু দেখাই দিয়ে যাই। না, আপনাকে তো পারমিশন দেওয়া হয় নাই, খাজার দরকার নাই, আমি আল্লাহর কাছে বলছি। এটা আপনাকে বলি, আল্লাহর কি গজব পড়ছে উপরে। মিজান সাগর নাম জেলখানার, মিজান সাগর ছিল জমাদারটা। কয়েকদিন পরে শুনি তার স্ত্রী ওই বিল্ডিংয়ের 5 তলা ছাদ দিয়ে লাফতে মারা গেছে, আর ও নিজেও পাগল হয়ে গেছে। তো যাই হোক, এটা তো সবাই জানে। এটা এই মিজান সাগর, সে আমাকে দেখতে দিল না। এরপরে ওখান থেকে তাকে নিয়ে গেল কাশিম, সে ওই যে কেরানীগঞ্জে যাওয়ার পরে সে তো একেবারে তারপরে হাসপাতালে নিয়ে গেল, ওখানে মারা গেছে সে। মারা যাওয়ার পরে আমার যে ভাইটা মারা গেল, আমাকে এটা জানায় না। 2 দিন পরে একজন কারারক্ষী, সে অফিসার, কারারক্ষী বলতে এটা ওদের মধ্যে জমাদার আছে, সে দেখি যে ওই রাস্তায় ঘুরতেছে। তো ঘোরা কি জন্য, মানে সে আমাকে এই খবরটা এখন জানাবে, কিন্তু তারা জানায় নাই, পত্রিকায় আসছে। তো পত্রিকায় যে আসছে তাও দেখেন, যখন প্রচার করছে তখন প্রচার করছে বিবরণ হয়ে, কিন্তু ওই দিন পত্রিকায় খবরটা দিয়েছে একেবারে ছোট্ট আকারে, তাও অন্য একজন আসামি মারা গেছে, তার নিচে দিয়ে লেখছে আবুল বাশার মারা গেছে। আবুল বাশার যে কে তার পরিচয় দেয় না। এইভাবে আমি দেখার পরে বললাম যে আপনারা আমাকে এত খবর জানাইলেন না কি জন্য। তো যাই হোক, তারা জানায় নাই। আপনাকে আমি এই সময় একটা কথা বলি, মানে ঘটনা তো অনেক লম্বা কাহিনী আছে। তো আমার ছোটো ভাইরা যে মারা গেল, তারপরে আমি বললাম যে যদি কমপক্ষে ওকে একটু জেল গেটে নিয়ে আসা যায়, শেষবার একটু দেখতে পারতাম। তো না, এটাও দেওয়া হবে না। তো তাকে সেই নিয়ে গেছে বরগুনা গিয়ে দাফন করে আসছে। তো যাই হোক, আমাকে আমি তো মনে করছি হয়তো মারা গেছে আজকেই। তো পরে বললো যে না, সে তো মারা গেছে আর কয়েকদিন আগে, আপনি কী দেখবেন তাকে, তো কবর পুরাতন হয়ে গেছে। এই যে
আচ্ছা, এই যে ফ্যাসিস্টের সময়ে যে আমরা দেখতাম আসলে এই শুধু আপনি বা আপনার পরিবার না, আমরা প্রায়শই দেখতাম যে কিছুদিন পর পর জঙ্গি বিরোধী অভিযান চালানো হতো এবং সেখান থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং জঙ্গিদেরকেও সেখান থেকে গ্রেফতার দেখানো হতো। আসলেই কি বাংলাদেশে আসলে মানে এতটা জঙ্গিবাদের আস্থানায় পরিণত হয়েছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার, এজন্য ধন্যবাদ আপনাকে। যে আসলে আমি এখানে স্পষ্ট আপনাকে বলি বিষয়টা। আপনি জানেন যে একটা দেশে বিভিন্ন রকম লোক থাকে। আমি বলবো না যে এখানে একেবারে কিছু লোক উগ্রবাদী নাই, তা না, এবং এটাও একটা চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে এদেরকে দিয়ে। আপনি মনে করেন কিছু ছেলে পেলে আছে, এরা কোনো আলেম না বা কোনো মাদ্রাসায় পড়ে নাই, হয়তো তারা কি করে বিভিন্ন গোপন সংগঠন তৈরি করে। আমি আমার এই বাইরে থাকা অবস্থাতেই গ্রেপ্তার আগেই একবার আমি এই যে মোহাম্মদপুরে একটা মিনার মসজিদ আছে, জি, ওখানে কোনো একটা কাজে গেলাম, তো শুনলাম ওখানে কিছু লোক একটা অফিস নিচ্ছে এবং মুয়াজ্জিন সাহেব বললেন যে আমাদের কেমন মনে হয় এরা জানি কেমন কোন পদের, আবার আপনার কথা বলে। তো আমি বললাম যে দেখি আসি। গিয়ে দেখলাম যে ওখানে কয়েকটা ছেলে এরা খুচরা একটা দল তৈরি করছে, জিহাদ করবে। এরপরে আমি কিন্তু ওদের ব্যাপারে প্রশাসনকে জানাইছিলাম। এখন আমি বলি আপনাকে, বাংলাদেশে এখনো কিছু খুচরা দল আছে। এই ইমাম মাহমুদ নামে একটা ভণ্ডামি আছে, এক গজওয়াতুল হিন্দ হবে, এটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের সে কমান্ডার, যুদ্ধের কমান্ডার বিজ্ঞাপন দিচ্ছে, তাকে এখনো গ্রেফতার করে না কি জন্য? এই লোকগুলো কোনো ঘটনা ঘটাইবে, তখন এদের তো কেউ চিনে না, তখন করে কি বড় কোনো আলেমকে ধরে তারপরে যার সাথে বিদ্বেষ আছে। জি, কারণ আমার সাথে ওই যে বললাম হাতেমবাগ মসজিদের কমিটির সেই গিয়াসউদ্দিন, সে আগের থেকে চাচ্ছিল, তখন আমাকে জড়ানোর পরে মামলাটা বড় করা যাবে, এটা অনেক প্রচার হবে, মার্কেট পাবে, পুলিশেরও প্রমোশন। আপনি দেখেন যে বরগুনায় যারা এটা জড়িত যারা এবং ঢাকায় যারা, তারা কিন্তু বেশ অনেক প্রমোশন পেয়েছে। এই আলেম ওলামারাই কেন, মানে এই যে ফ্যাসিস্টের সময়ে এই সকল চেতনার মূলে আসলে এই চালিকা শক্তি কে বা কারা ছিল, যাদের আশ্রয় প্রশ্রয়ে সাধারণত আমরা প্রায়শই দেখতাম যে এই ধরনের জঙ্গিদেরকে যখন উদ্ধার করা হতো বা জঙ্গি হিসেবে তকমা দেওয়া হতো, বেশিরভাগ ক্ষেত্রে আলেম ওলামা। তো এই আলেম ওলামাদেরকেই বেছে নেওয়ার পেছনে কারণ কি আপনার মনে হয়? এটার একটা বড় কারণ, যেটা আমি ওই কথা শেষ করি নাই, যে আসলে বাংলাদেশে একেবারে যে কিছু অদূরদর্শী কিছু উগ্রবাদী নাই আমি তা বলছি না, কিন্তু এই লোকগুলোকে যারা চালায় বা এই লোকগুলো যাদের দ্বারা উৎসাহিত হয়, জি, তাদেরকে আড়াল করে যদি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা থাকে, তো এদেরকে সামনে আনা হয় বড় প্রচার করার জন্য। ঠিক রাজীব হায়দার হত্যা মামলা এটাই হয়েছে আমার মনে হয়। সেটা হচ্ছে এই যে এইখানে মূলত যারা এটার সাথে জড়িত, পুলিশ জানতে, পুরো জানতো না, পুলিশ জানে এই মামলা কে ঘটাইছে। আপনি রায়ের কপি দেখেন, রায়তে পরিষ্কার লেখা আছে, সাক্ষীরা 12 বলছে এটা রানা 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 এই কাজ করেছে। হ্যাঁ, তো সে রানার কোথায়? আপনাকে রানার নাম শুনছেন ওই সময়? এই মামলার এসেছে আপনারই, এবং আমি সেই বিষয়টাই মূলত আসলে আপনার কাছে জানতে চাইলাম যে ওই সময়টা আসলে এই চালিকা শক্তির মূল উৎসটা কি ছিল, বা কাদের আশ্রয় প্রশ্রয় বা কাদের কারণে এই যে আপনি যেমনটি বললেন যে মূল অপরাধীকে ছেড়ে দিয়ে আপনাদেরকে জঙ্গি হিসেবে দেখানো হতো, দুইটা শক্তি কাজ করছে আমার যত মনে হয়। একটা হচ্ছে আভ্যন্তরীণভাবে কিছু পুলিশ অফিসার যারা আসলে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল, সরকারের কাছে আপন হওয়ার জন্য এগুলো তারাই তৈরি করতো। আমি জানি না যে এদের পিছনে কোনো বিদেশি চক্রান্ত আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে বিদেশি কিছু চক্রান্তও ছিল, এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাবার জন্য, এবং এখানে বিশেষ করে আলেম ওলামাদেরকে বিতর্কিত করার জন্য। বিশেষ করে যে সমস্ত আলেমরা, ধরুন আপনি জানেন যে বিভিন্ন দেশের মাজারগুলোতে কি হয়, গাজার আড্ডা বসে। জি, আপনি জানেন যে এই দেশের এই যে কতগুলো ভণ্ড পীর ফকির আছে, নারীদেরকে ধর্ষণ বন্ধ করে, বাড়িঘর বিক্রি করে চলে যায়, পীরের কাছে সব দিয়ে আসে। এখন যারা আমরা এই কথাগুলো বলতাম, আমি তাদের মধ্যে একজন, আমার বিরুদ্ধে তাদের একটা ক্ষোভ ছিল। মূলত একদিকে যেমন আমার পিছনে ওই যে বললাম কিছু হাতেমবাগের লোকজন জড়িত ছিল, অপরদিকে আমার পিছনে বড় একটা শক্তি ছিল এই ভণ্ড পীর ফকিরদের গ্রুপটা। মূলত এরাই সরকারের জনপ্রিয় ছিল, সরকারের কাছে দেখাইতো যে বাংলাদেশে এই আছে, এই এদেরকে গ্রেপ্তার করা হবে। এটা উদ্দেশ্য ছিল সরকারকে দিয়ে একটা তাদের প্রতিপক্ষকে ঘায়েল করা। এবং আমি এই জন্য বলি যে হাসিনা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এটা, যে তাদের কারা বিপদে ফেলছে তারা এটা খোঁজ নেয় নাই, বরং যেটা সস্তা গোয়েন্দা রিপোর্ট পাইছে এটা দিয়েই তারা কাজ করছে। এর কারণে আসল যেটা চক্রান্ত, আসল ষড়যন্ত্র যেটা
বা আসল যারা অপরাধী সেটা কখনো সামনে আসে সামনে আসে না। সামনে না আসার কারণে আপনি দেখেন, আমি না হয় যদি ওদের কথা সত্য হয়, তাহলে আমি তো 13 সালে জেলে ঢুকলাম, তারপরে অনেকগুলো ঘটনা ঘটছে না, এগুলো ঘটাইলো কারা? আচ্ছা, এই যে জেলের কথা যে বললেন, আপনি মোট কতদিন আসলে জেলে ছিলেন? এবং আমি জেলে ছিলাম মোট আপনার 2013 সালের 11ই আগস্ট গ্রেপ্তার হই। জি, এখান থেকে 2024 সালের 26শে আগস্ট 26শে আগস্ট। আচ্ছা, আমি মুক্তি পাই। অর্থাৎ- এর মধ্যে আপনাকে একটা কথা বলি, দেখুন আমার মামলাগুলো সবই ভুয়া মামলা ছিল। আপনাকে আমি বলি, যখন আমি জেলে ঢুকলাম তখন তো ব্যাপকভাবে লেখালেখি করে, ব্যাপক প্রচারটা করছি মূলত ওদের প্রমোশনের জন্য, এই পুলিশের প্রমোশনের জন্য। তারা দেখাচ্ছে বড় কিছু একটা করছি, বিশাল একটা আবিষ্কার করেছি। তো সেই সময় কাশিমপুর হাই সিকিউরিটি জেলের যে জেলার ছিল, আমি তার নাম বলতেছি না, সে আমাকে অনুরোধ করেছিল আপনি বলবেন না কাউকে। তো সে আমাকে ওই যে নির্জন বাসে রাখলো। একদিন সকালবেলা হাঁটতে হাঁটতে গিয়ে বললো যে, রহমানী সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মামলায় কিচ্ছু হবে না, আপনি খালাস পেয়ে যাবেন, কিন্তু আপনাকে অনেক দিন জেলে থাকতে হবে। আমি আপনাকে বলি যে সেই সময় তো আমাকে যেভাবে প্রচার করেছিল, সেই সময় ওনার মতো একজন এই কথা বলা, তার মানে নিশ্চয়ই গোয়েন্দা বিভাগের রিপোর্ট আছে। আর উনি বললেন যে আমাকে প্রশাসন থেকে বলছে আপনাকে ইজ্জত সম্মানের সাথে রাখার জন্য, আপনার প্রতি তাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, আপনি যে নিরপরাধ তাও তাকে জানাই দেওয়া হয়েছে। এই শ্রদ্ধার বলি হিসেবে আপনাকে 11 বছর জেল খাটতে আমি বলি হলো? আপনাকে, এই যে জেলার সাহেব এখন বর্তমানে বোধহয় সে ডিআইজি, আমি নাম বলতেছি না কোন জায়গার। তো ওই যে কথাটা ওই সময় আমাকে এত উপকার হয়েছে মানসিকভাবে, যে আমাকে নির্জন বাসে রাখছে। তারপরে ব্যাপক প্রচার হচ্ছে এই রাজীবাদ হত্যা মামলার 1 নম্বর আসামি। ঠিকই যখন মামলা যখন বিচারে আসলো, তখন দেখা গেল যে এই মামলার কারা কারা সাক্ষী দিয়ে যারা ওই যে জড়িত যারা, তারা কার নাম বলছে, কি বলছে। আচ্ছা, এই যে আপনি হত্যা মামলার আসামি যেটি বলছিলেন, হ্যাঁ। হত্যা মামলার আসামি এবং আপনাকে জঙ্গি হিসেবেও প্রতিষ্ঠা করা হলো, তো হ্যাঁ। এই যে দীর্ঘ সময়টা যে জেলে ছিলেন, হ্যাঁ। আসলে কি আপনি কখনো ভেবেছিলেন যে কখনো আর বের হতে পারবেন, কিংবা যদি এই 24 সালের 5ই আগস্ট না হতো, হ্যাঁ। আসলে কি আপনার বের হওয়া হতো বলে আচ্ছা, আপনার আমি মনে হয়? এদিকে একটু শেষ করি কথাটা, যে এই যে রাজীবাদ হত্যা মামলা বিচার যখন দ্রুত বিচার নেওয়া হলো, রাত দিন বিচার হচ্ছে, লাস্টে 2015 সালের 31 ডিসেম্বর সম্ভবত এটা রায় হলো। রায়ের যখন কবি পড়া হচ্ছে, তখন এই মামলায় প্রথম 2 জন ফাঁসি, 1 জন লাইফ সাজা, 3 জনকে 10 বছর করে। আর আমার নামটা যখন আসলো, তখন দেখলাম বিচারক আসতে বলছেন। আমি তখন এক পুলিশ অফিসারকে বললাম যে ভাই আমার ব্যাপারে কি বললো? তো বলে আপনাকে 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যেইভাবে প্রচার করা হয়েছিল এই মামলার প্রধান আসামি অমুক তমুক, যদি সত্যিকার অর্থে প্রমাণ করতে পারে, তাহলে কি আমি 5 বছর সাজা দেয়? এটাই তো প্রমাণ করে যেটা। আপনি কি আইনের আশ্রয় নিয়েছেন কিনা বের হবার পরে? না, আমি বলি আপনাকে যে মানে আসলে মামলা করেছেন কিনা বা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন এই কিনা? মামলা তো শেষ হয়ে গেল না। তারপরে যখন দেখলো যে এটা দিয়ে ফাঁসানো যায় নাই, 2018 সালে আবার আরেকটা মামলা দিল। এটা কোন জায়গার স্কুলের মামলা না কি জন্য? হ্যাঁ, আমি আদালতে বললাম যে এটা তো স্কুলের গন্ডগোল, মানে যা আমি যা বুঝলাম, সেই স্কুলের গন্ডগোলটা দেখেন ফাঁসানোর জন্য করলো কি, এক মালিকের সাথে আমাকে জড়াই দিল, যে ওনার সাথে পরিচয় আছে। এটা ওই যে দখল করছে তার চক্রান্ত ছিল, গেল সেটা। ওই মামলা শেষ মামলা বাতিল হয়ে যায়। এরপরে এই 24 সালের আমি মুক্তি পাওয়ার আগে, অর্থাৎ এই জুলাই বিপ্লবের আগে, আমার সব মামলা জামিন হয়ে গেছিল হাসিনার সমাতেই। সব মামলা জামিন হয়ে গেল। আমাকে তখন এই হাই সিকিউরিটি জেল থেকে কাগজ কলমে জামিন দেওয়া হলো। আপনাকে বলি, আমি অফিসের ভিতরে তখন সিডিসির লোকেরা যে বসে আছে, কাগজ কলমে জামিন তাদের হাতে ধরাই দিল। 3টা গাড়ি বাইরে, মাঝখানে গাড়িতে আমাকে বসাইলো, একটা জম টুপি পরাই দিল, হাতে হ্যান্ডকাপ লাগাইলো। আমি অসুস্থ মানুষ, আমি একদিকে যদি ঝুঁকে থাকি তাহলে ওই যে হয়ে যায়, মানে অবস্থান পড়ে যায়, নড়তে পারি না। আমি ওদের অনুরোধ করলাম যে আমাকে হাতটা খালি সামনের দিকে বেঁধে দাও, তাও করলো না। এরপর আমাকে নিয়ে গেল সোজা সিডিসি ভবনে। দেখেন, এই জেলখানার ভিতরে সিসি ক্যামেরা আছে, জেলখানার গেটে আছে, বাইরে আছে, মেইন গেটে আছে। তারপরে নিয়ে গেছে যে ওখানে সিসি ক্যামেরা আছে। আমাকে যে আয়না করে রাখা হলো সেখানে সিসি ক্যামেরা আছে। প্রচার করতেছে কি, জসিমউদ্দিন রহমানী বের হয়ে চলে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি ওই সময় পত্রিকাগুলো দেখেন, হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনছি তার এখন আত্মীর বাসায় আছে, বোনের বাসায় আছে।
অথচ এর হাসাহাসি করে আমাকে নিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাকে অভিযানে নেওয়া হবে। মানে এই জাতীয় নাটক আসলে ওই সময় অনেকবারই করা হয়েছে এবং আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে আসলে আপনার এই কথাগুলো আমরা আসলে আর দীর্ঘায়িত করতে পারছি না। তো একদম সবশেষ যেটি জানতে চাই যে এখন যে বর্তমান সরকার আছে দেশে, এই সরকারের কাছে এক কথায় যদি বলেন আপনার চাওয়াটা কি? হ্যাঁ, এক কথা আমার বর্তমান সরকার এবং বাংলাদেশের যারা প্রশাসনের তাদেরকে বলবো যে প্রথমত কোনো ঘটনা ঘটলে তার সত্যিকার অর্থে কারা জড়িত সেটা খুঁজে বের করা। জি, মামলাকে বড় করার জন্য বা নিজেদের প্রমোশনের জন্য যদি এটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, সেটা দেশের জন্য ক্ষতিকর আর ওনাদের জন্য ক্ষতিকর। জি, আজকে যারা ওই সময় যারা পুলিশ ছিল তারা এখন ধরা খাচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য একটা শিক্ষা এবং হ্যাঁ। ইতিহাস থেকে এই শিক্ষা নেওয়াটাই আমাদের আসলে আমার এবং মনে সাথে হয় আমি একটা কথা বলবো এখন, জি। সেটা হচ্ছে এই যে বাংলাদেশে কিছু চক্রান্তকারী, কিছু ষড়যন্ত্রকারী বিভিন্ন গোপন সংগঠনের সাথে জড়িত থাকতে পারে, এখনো আছে। এখন সরকারের উচিত আসলে এই বিষয়গুলোতেও আসলে এইগুলোতে নজরদারি করা। অরিজিনাল কারা আছে জি, সেইগুলো বিষয়টা খুঁজে বের খতিয়ে করা। দেখা। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার মূল্যবান সময়ের জন্য। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা শ্রোতা দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে, আমাদেরকে নিরাপদে রাখুন, শান্তিতে রাখুন এবং এই দেশে যত রকম শান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যারা চায় আল্লাহ তাআলা তাদের বিচার করুন। জি, অসংখ্য ধন্যবাদ। জীবন কখনো গল্পের মতো সুন্দর, আবার কখনো যুদ্ধের মতো কঠিন। আর এই জীবনে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো হয়রানি কিংবা নির্যাতনের কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।